নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, রাজনৈতিক দড়ি টানাটানি থাকে, আকচাকচি থাকে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও হয়। শাসক বিরোধীদের মধ্যে তুমুল চাপানুতর চলে বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু যখন সেটা রাজ্যের উন্নয়নের প্রশ্ন হয়, তখন কিন্তু শাসক বিরোধী এই বিরোধের বিষয়টাকে আলমারিতে তুলে রেখে এক মঞ্চে অবতীর্ণ হয়। যেমন প্রয়াত আহমেদ প্যাটেল, যিনি সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব ছিলেন, তার সঙ্গে তখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী। তো দুজনের মধ্যে তো সম্পর্ক কার্যত অহিনকল ছিল, রাজনৈতিক সম্পর্ক। কিন্তু গুজরাটের উন্নয়নের প্রশ্নে নরেন্দ্র মোদীর সঙ্গে আহমেদ প্যাটেল এক মঞ্চে যেতেন, ভাইব্রেন্ট গুজরাটেও তিনি উপস্থিত থাকতেন। বা তামিলনাড়ুর ক্ষেত্রে যদি বলেন, ডিএমকে আইএডিএমকে অহিনকুল সম্পর্ক, কিন্তু রাজ্যের উন্নয়নের প্রশ্নে, শিল্পের প্রশ্নে তারাও কিন্তু ওই ক্ষুদ্র স্বার্থ, রাজনৈতিক স্বার্থকে আপাতত শিখেই তুলে এক মঞ্চে আসেন। এটাই দস্তুর সারা ভারতবর্ষে হয়, কিন্তু ঈশ্বর পরিত্যক্ত বঙ্গে এটা হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে অগস্ট আসছেন, মেট্রো রেলের প্রকল্পের উদ্বোধন করবেন। এটা তো রাজ্যের প্রকল্প, রাজ্যের মানুষের উপকার হবে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু ওই মাননীয় যাবেন না, মাননীয় বিরোধিতা করবেন। তিনি কোন কালে রেলমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি কি কি প্রকল্পের ঘোষণা করেছিলেন, সেগুলোই নাকি সবাই ফলো করছে। আমি এটা নিয়ে আর কিছু বললাম না, কারণ বহু আলোচনা এটা হয়েছে। উনি যে প্রকল্পগুলোর কথা বলেছিলেন, অনেক ক্ষেত্রেই তাতে নাকি বাজেটের অনুমোদন ছিল না। তারপরে তো গঙ্গা দিয়ে, যমুনা দিয়ে, সবরমতী দিয়ে, গোদাবরী দিয়ে অনেক জল বয়ে গেছে, অনেক রেলমন্ত্রী এসছেন। দিদিমণি আজ থেকে 15 বছর আগে যে যে প্রকল্পের কথা বলেছিলেন, সেই প্রকল্পগুলোকেই নাকি বাস্তবায়িত করা হচ্ছে। কিছু প্রকল্প নাকি কেন্দ্রীয় সরকার বাংলার ভালো চায় না বলে সেই প্রকল্পগুলোকে বন্ধ করে দিয়েছে বা নামমাত্র বরাদ্দ করেছে। এখন প্রশ্ন হলো, বাস্তব কি বলে, পরিসংখ্যান কি বলে, এটা শাসক দলের জানা উচিত। এখন আমন্ত্রণ না জানালে বলতো যে দেখো রাজনীতি করছে, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি, আমাদেরও কি ভূমিকা ছিল না? আর যখন আমন্ত্রণ জানানো হলো, তখন বললো আমরা যাব না, কেন্দ্র ভাষা সন্ত্রাস করছে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, এখন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ শেয়ার করব না। সবটাই বঙ্গেশ্বরী ভোটের অঙ্কে বিচার করেন, ওনার কাছে হচ্ছে সবটাই হচ্ছে ভোট, যেন তেন প্রকারেণ টুপি টাপা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করে, মানুষকে ভয় দেখিয়ে, এনআরসি হওয়ার ভয় দেখিয়ে উনি ভোট কুড়োবেন। ওই জিনিসটাতে উনি পিএইচডি করেছেন। কিন্তু সুশাসন কাকে বলে, এই সংজ্ঞা ওনার জানা নেই। দেখুন কত বড় আস্পর্ধা, একজন আদিবাসী যুবক, সে শিক্ষক, একটা মাঠে রেফারিং করছিল মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের পুরসভার চেয়ারম্যানের ভাইপো তাকে গিয়ে লাঠি মারল, চমৎকার। আবার কলকাতার অদূরে ভাঙড়ে ওই মাননীয়া বলেছিলেন না, এই শওকত তুই তো বোম্বা দিস, ওর এক অনুগামী একজন মাদ্রাসার শিক্ষক, সেও রেফারিং করছিল, তাকে গিয়ে তার উপর চড়াও হয়েছে। এই হচ্ছে শাসকের স্ট্রং ম্যানদের ভূমিকা। তারা মনে করে তাদের হাতেই আইন, দেশে আইন কানুন কিচ্ছু নেই। দিদিমণি মনে করেন তিনিই সংবিধান, তিনিই আইন, তিনি যা বলবেন তার মুখনিসৃত বাণী সবাইকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। দেশের সংবিধান যদি অন্য কথা বলে, দেশের আইন যদি অন্য কথা বলে, কুছ পরোয়া নেই। তিনিই আইন, তিনিই সংবিধান, তার মুখনিসৃত বাণী সবাইকে কোনো রকম প্রশ্ন না করে মেনে নিতে হবে, এটাই তিনি চান। কিন্তু সমস্যা কি হচ্ছে,
এখন কিছুটা দিশাহারা হয়ে গেছেন। এই যে বেঙ্গল ফাইলস নিয়ে একটা অনর্থক বিতর্ক হল, তার তো ট্রেলার ছড়িয়ে পড়েছে, সেটাকে আটকাবার জন্য যে চিত্রনাট্য হলো, যে নাটকটা মঞ্চস্থ হলো, ওটা কার মুখ পড়ল? সরকারের মুখ পড়ল। আজকালকার ডিজিটাল যুগে এগুলো কি আটকে রাখা যায়? তারপর কিছু অনুপ্রাণিত বুদ্ধিজীবী সাংবাদিক বৈঠক করলেন, প্রেস ক্লাবে বললেন বিভাজনের রাজনীতি, আরে গ্রেট ক্যালকাটা কিলিং, ডাইরেক্ট অ্যাকশন ডে এর ইতিহাস কি ভোলা যায়, মুছে ফেলা যায়? গোপাল বাবু না থাকলে কি হতো আমরা জানি, তিনি উপেক্ষিত নায়ক, তার একটা মূর্তি নাকি টালিগঞ্জে হয়েছে, শুভেন্দু বাবু উদ্বোধন করেছেন, ভালো উদ্যোগ। তাহলে ইতিহাস তো নির্মম, ইতিহাসকে আপনি ঢাকা দেবেন কি করে? আমাদের ওই বিবেক অগ্নিহোত্রের একটা রাজনৈতিক মত আছে, সেটা গোপনীয় কিছু নয়, কিন্তু কাশ্মীর ফাইলস বা কেরালা স্টোরি এগুলো তো মানুষ দেখেছে। আজকে যদি ওটিটি প্ল্যাটফর্মে ছবিটা তো রিলিজ হবে বেঙ্গল ফাইলস, আপনি হল দেবেন না, তাহলে লোক ওটিটি প্ল্যাটফর্মে দেখবে। নিষিদ্ধ কিছু করলে পরে তার আকর্ষণ স্বাভাবিকভাবেই মানুষের কাছে প্রচন্ড হয়। তাহলে ইতিহাসটা একজন চিত্র পরিচালক তার মতো করে করেছেন, সেই ইতিহাসটা তিনি দেখাতে চান সিনেমার মাধ্যমে। তাতে যদি ইতিহাসের বিকৃতি থাকে সেটা দেখুন, দেখে প্রতিবাদ করুন, আপনি দেখাতেই দেবেন না, ট্রেলার লঞ্চ করতে দেবেন না। তো এটা কি একটা গণতান্ত্রিক কাঠামোয় এগুলো হয়? আমরা ব্যক্তি স্বাধীনতা, শিল্পের স্বাধীনতা নিয়ে কত কথা বলি না? এখানে ব্যক্তি স্বাধীনতা উপর আঘাত কি হলো না? শিল্পের স্বাধীনতার প্রতি আঘাত কি হলো না? একজন পরিচালকের ছবি মুক্তি পেল না, এটা কি বাংলা সম্পর্কে খুব ভালো বার্তা যায়? এই রাজ্যটা মৃণাল সেন, সত্যজিৎ বাবু, তপন সিনহার কাজের জায়গা, তারা এখানে জন্মেছেন, এখানে বড় হয়েছেন, এখানেই অমর সব শিল্প তৈরি করেছেন। তা আমাদের তো একটু সহিষ্ণুতা, মানুষকে গ্রহণ করতে দিন না। আপনি বলবেন কেন যে এটা ঠিক নয়, এটা ভুল? মানুষ খুব বুদ্ধিমান, মানুষ সব বোঝে কোনটা ঠিক কোনটা ভুল। কোথাও যদি কি কথন থাকে, কোথাও যদি বাস্তব নয়, পরিচালকের কল্পনা মেশানো হয়ে থাকে, সেগুলো নিয়ে প্রতিবাদ করতেই পারেন। মানুষ তো বুঝবে যে এটা পরিচালক একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করেছেন, কিন্তু তা বলে আপনি ট্রেলার লঞ্চ করতে দেবেন না। এগুলো কি পশ্চিমবঙ্গের মাটিতে এগুলো কি সম্ভব? এগুলো কি সমর্থনযোগ্য? সবটাকেই ভোটের অঙ্কে বিচার করছেন। আপনার ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে এই ছবিটা রিলিজ হলে, ভুল ভাবছেন। আরো বেশি করে মানুষ এই ছবিটা দেখবার জন্য মুখিয়ে থাকবেন। এখন আর মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে ছবি দেখতে হয় না, স্মার্টফোন বেশিরভাগ মানুষের কাছে আছে, আজ না হয় কাল ওটা ওটিটিতে চলে আসবে, লোকে দেখে নেবে। আসলে একটা ভয়ের স্রোত তিত্তির করে বইছে তৃণমূল কংগ্রেস, কোনো ইস্যু নেই তো। এই যে বাংলা বাঙালি ন্যারেটিভ কাজে দিল না, কোথাও ভাষা সন্ত্রাস হলো না। এই যে ডেমোগ্রাফিক যে চেঞ্জ হচ্ছে, প্রধানমন্ত্রী কি বলেছেন লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে, যে এটা রোকবার জন্য সর্বতভাবে ব্যবস্থা নেওয়া হবে, হাই পাওয়ার্ড কমিশন তৈরি হবে, পরিকল্পনা করে জনবিন্যাস বদলে দেয়া হচ্ছে, মাতৃশক্তির বিপদ বাড়বে, যারা কাজের সুযোগ খুঁজছেন সেই যুবাদের কাজের সুযোগ হ্রাস পাবে, এবং সার্বিকভাবে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার পক্ষেই অনুপ্রবেশকারীরা বিপজ্জনক। ভারত কোনো ধর্মশালা নয়, এবং এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বিতরণ করার জন্য কেন্দ্রীয় সরকার দৃঢ় সংকল্প, এবং সেই জন্য লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী তার সরকারের অবস্থান এবং আগামী দিনের কর্মসূচি রূপরেখা স্পষ্ট করে দিয়েছেন। এতেই তো গুমড়েছে শাসকের।
শাসক বুঝতে পারছে যতই বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত বলে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হোক না কেন, নো টেকার্স, আগে বলছিলাম ফিউ টেকার্স, এখন বলছি নো টেকার্স। কিছু অনুপ্রাণিত গৃহপালিত তৃণজীবী উদ্বাহু নৃত্য করতে পারেন যে বঙ্গেশ্বরীর কথায় তালে তাল মিলিয়ে যে বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত, কিচ্ছু হচ্ছে না। এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, প্রত্যেক ভারতীয়র উচিত সেই উদ্যোগকে সমর্থন জানানো। আপনি কি জানেন আপনার বাড়ির পাশে আল কায়দা সাবকন্টিনেন্টের স্লিপার সেলের কোন সদস্য লুকিয়ে আছে কিনা? আপনি কি জানেন যে জসিমউদ্দিন রহমানের আনসারুল্লাহ বাংলার টিমের কেউ এখানে লুকিয়ে আছে কিনা? সাদ রাডিকে এখান থেকে ধরা হয়েছিল, সে তো ভোট দিত, সে স্লিপার সেল। খাগড়াগড়ের বিস্ফোরণ আমাদের রাজ্যে হয়েছে, সিপিএম অনুপ্রবেশটাকে মদত দিয়েছিল ওই ভোট ব্যাংক, তৃণমূল সেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলবে, সব রাজ্য সরকার এই অভিযানে সামিল হবে, দলমত নির্বিশেষে, বিজেপি শাসিত রাজ্য হোক, অবিজেপি শাসিত রাজ্য, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। কারণ এখানে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসাবে চিহ্নিত করা হয়, সেই ভোট ব্যাংকে আঘাত লাগতে পারে এই ভয়ই দিশাহারা হয়ে গেছে শাসক দল। কোনো ন্যারেটিভ খুঁজে পাচ্ছে না, মানুষের কাছে যাবে যে 15 বছর পর যে আমি এই করেছি। হ্যাঁ, সামাজিক কর্মসূচি করেছেন, সারা বিশ্বে অন্যান্য রাজ্যেও হয়, দু একটা কর্মসূচি খুবই ভালো, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার। সামাজিক কর্মসূচি একটা ওয়েলফেয়ার স্টেটের অবশ্য কর্তব্য, লাইনের শেষে দাঁড়ানো মানুষটাকেও সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু একটা রাজ্যের সার্বিক উন্নতির পরিমাপ কিভাবে হবে? শিল্প, কর্মসংস্থান, পরিকাঠামো, শিক্ষা। শিক্ষা মায়ের বোগে, শিল্প নেই, কর্মসংস্থান সঙ্গীন। এত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে কেন? যারা বাইরে থেকে ফিরেছে, সংবাদপত্রের একটা অংশের ভাষা আতঙ্কিত হয়ে, তারা আবার বাইরে যেতে চাইছে। পাপি পেট কা সওয়াল হ্যায়। কেন হচ্ছে এটা? তার কারণ সার্বিক অবক্ষয়। শিল্প না থাকলে সরকারের কোষাগারে রাজস্ব আসে, সামাজিক কর্মসূচি চালাতে গেলে তখন ধার করতে হয় বা অন্য দপ্তরের বরাদ্দ কাটছাট করতে হয়, নান্য বন্ধ এটাই করছে। তাই বলার মতো তো কোনো অ্যাচিভমেন্ট নেই, সেটা বুঝতে পারছে। লোকে যদি বলে যে আমরা এই শিল্প করেছি, ওই লোকে বলবে কোথায় করেছেন, কতজনের চাকরি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করুন। 7টা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নাকি 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে। ভারতে বিনিয়োগের প্রস্তাবের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান 4র্থ, কিন্তু বিনিয়োগ রূপায়ণের প্রশ্নে ভারতবর্ষের প্রথম 10-12টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ নেই। বিজেপির রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সংসদে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিলেন যে ভারতবর্ষে 2024-25 অর্থবর্ষে কত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসছে। শীর্ষে আছে মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গ, মোট বিদেশি বিনিয়োগের 1% কম। এটাই বাস্তব পরিস্থিতি। এই পরিস্থিতির থেকে নজর ঘোরাতেই বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে রাজ্যের শাসক দল। কিন্তু মানুষ তো বিভ্রান্ত হচ্ছে না, মানুষ তো এই খেলাটা ধরে ফেলেছে। কোথাও ভাষা সন্ত্রাস হচ্ছে না, কোথাও বাঙালির উপর আক্রমণ হচ্ছে না। প্রধানমন্ত্রী 22 তারিখে তার জনসভায় এই বিষয় নিয়ে আরো স্পষ্ট করে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন এবং বঙ্গেশ্বরী বুঝতে পেরেছেন যে এবারের নির্বাচন আর টুপি টাপা দিয়ে করা যাবে না। এসআইআর হবে, এসআইআর এর পরে নির্বাচন, এবং তার নিজের দলের অবস্থাও তো খুব ভালো না। এবার টিকিট বন্টন নিয়ে শুরু হবে, দেখবেন কলহ, রাস্তায় নেমে আসবে। ছোটবাবুর অনুগামীরা কি বেশি সংখ্যায় প্রার্থী হবেন নাকি দিদিমণির ঘনিষ্ঠরা বেশি সংখ্যায় প্রার্থী হবেন, এটা নিয়ে দ্বন্দ্ব চলবে।
আইপ্যাক নেমে পড়েছে, প্রশাসনের সর্বস্তরে তাদের উপস্থিতি খুব প্রবল। তাই স্বস্তিতে নেই দিদিমণি, স্বস্তিতে নেই শাসক দল। যতই তারা বলুক 250টা আসন পাবো, বাস্তবটা কি সেটা তারা জানেন। এবং আইপ্যাকের সাম্প্রতিক রিপোর্টে এটাই বলা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে গেলে হিমশিম খেতে হতে পারে শাসক দলকে। এখনো নির্বাচনের 8-9 মাস বাকি আছে। এবার শাসক যতই বলুক খেলা হবে, এবার কিন্তু অন্যরাও খেলবে, মানুষও খেলবে। কারণ মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ভীষণ রকম স্পষ্ট, কারণ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট।